নমস্কার। আমার এই অফিসিয়াল YouTube চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ১ম দফার যে ভোট লোকসভা নির্বাচনের সেই ভোটের পর্বও মিটে গেছে। আর সেই ভোট হওয়ার পর এখনো অনেকগুলো ফেজেস বাকি আছে, মানে অনেকগুলো দফা বাকি আছে। কিন্তু আজকে আমাদের এই যে আলোচনা, মানে এখানে আমি এসেছি এই লাইভটা করতে। আমি জানি যে এই লাইভটা খুব আগে থেকে প্রি-প্ল্যান থাকলেও আমি আমার দর্শকদের সেভাবে জানাতে পারিনি। তো তারা নিশ্চয়ই পরে দেখে নেবেন এবং কমেন্ট করবেন। কিন্তু আজকের এই আলোচনায় আমার সঙ্গে যিনি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতির অধ্যাপক আ অচিরাংশু আচার্য। আমার সঙ্গে বহুদিনের পরিচয়, কিন্তু আ আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আ মিস্টার আচার্য, আপনাকে অনেক স্বাগত। কি বলবো? মিস্টার আচার্য বলবো নাকি না, না, অচিরাংশু আমি বাবু বলবো? অচিরাংশই বলুন, সেটাই ভালো হবে। নিশ্চয়ই, আমরা তো নিশ্চয়ই। বন্ধুও তো এক প্রকার। একদমই, একদমই। তো বা আমি মানে খুব আনপ্রিপেয়ার্ড ছিলাম। সেইজন্যে লাইভটা আমার মনে হয় এটা না, মানে অনেকে আমার এখানকার YouTube এর যারা ভিউয়ার্স, তারা একটু আমাকে এখানে কমেন্ট করছিল যে একটু ক্যারিয়ার ফোকাসড কিছু জিনিস যদি করা যায়, যদি ক্যারিয়ার সংক্রান্ত। তখন আমি ভাবলাম যে তাহলে কি হচ্ছে? আচ্ছা, এটা কেন বলছি, মানে শুধু গল্প করছি না। এটা কেন বলছি, এরপর আমি এই আলোচনাটায় আসবো। তখন আমি ভাবলাম যে এত দর্শক, ছোট ছেলেমেয়েরা যাদের ১৯, ২০, ২১, ২২, ২৫ এর মধ্যে বয়স, তারা বারবার বলছে যে আমাদের একটা কেরিয়ার সংক্রান্ত কিছু গাইডেন্স চাই, কারণ চাকরি পাচ্ছি না। তো তখন আমি ভাবলাম যে এই শোটা করা উচিত, এবং তখন আপনার সঙ্গে আমার যোগাযোগ হলো বহুদিন পর। এবং আজকের এই আলোচনাটা খুব বেশি সময় না নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই এবং খুব টু দ্য পয়েন্ট আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ ভোটের এমনিতে মরশুম, তার উপর গরম ভীষণ পড়েছে। অচিরাংশু, দেশের এই মুহূর্তে যে অবস্থা, আ ভোট চলছে। কে আসবে সরকারে আমরা আগে থেকে বলতে পারি না। তাহলে গণতন্ত্রকে একটা কি বলবো, কালিমালিপ্ত করা হবে। কিন্তু প্রত্যেকেই বলছে যে আমরা আসবো। এবং যারা এক্সিস্টিং সরকার ছিল, সরকারে যারা ছিলেন তারা বলছেন যে তারা কনফিডেন্ট, কারণ তারা এতদিন ট্রায়াল দেখিয়েছেন। এর পরের ৫ বছরে তারা যদি জেতেন, তাহলে যেটা হবে সেটা অবিশ্বাস্য, অকল্পনীয়। নিশ্চয়ই তারা যদি আসেন এবং যে সমস্ত ডিসিশন গুলো তারা নিয়েছেন সত্যিই খুবই ভালো, এবং সেগুলো যদি পরবর্তীকালে আরো কিছু ডেভেলপমেন্ট হয়, সেটা তো নিশ্চয়ই ভালো। কিন্তু প্রশ্ন হলো যে রিপোর্ট গুলো আসছে, সেই রিপোর্ট গুলো কিন্তু বলছে যে দেশে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব। মানুষের চাকরি নেই। এবং বেশ কিছু রিপোর্টে দেখা যাচ্ছে যে এই যে বেকারত্বের সংখ্যাটা, এটা ইয়াং জেনারেশন এর মধ্যে, মানে যারা তরুণ ২৫ বছর বয়স, যাদের মানে আপ টু ২৫, আ বেকারত্বের যে সংখ্যাটা আমরা যদি দেখি, এবং তার যে সার্ভে করা হয়েছে, রিপোর্ট অনুযায়ী বলছে যে এরা প্রত্যেকেই গ্র্যাজুয়েট। এবং এই গ্র্যাজুয়েট বেকারদের পার্সেন্টেজ হচ্ছে দেশে ৬০ থেকে ৬৫%, যেটা কিন্তু খুবই চিন্তার বিষয়। এবং ২৯% এই যে জেনারেশন ২৫ এর মধ্যে জেনারেশন, তাদের চাকরি নেই, আনএমপ্লয়েড তারা। তো এইরকম একটা অবস্থায় আমি কলকাতার মেয়ে, মানে দুর্গাপুরের মেয়ে, ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, কলকাতায় চাকরি করি, চাকরি সূত্রে এখানে। একটা কথা অচিরাংশু বলতে পারি যে আমার কানে আমার সেক্টরের খবর আসছে যে প্রচুর মানুষ চাকরি হারাচ্ছেন। এবং মানে আগে থেকে কোনো প্রিপারেশন নেই, কিছু নেই, উইথআউট নোটিস কেউ এলো এবং চাকরিটা নিয়ে নিল। এইভাবেই মানুষ চাকরি হারায় এই সেক্টরে। অন্যান্য সেক্টরে, আইটি সেক্টর বা বিভিন্ন জায়গায় আমরা পেপারে পড়েছি, আমরা ডিজিটালি পড়েছি। আপনি আরো ভালো বলতে পারবেন যে মানুষ চাকরি হারাচ্ছে। এই যে এত জনসংখ্যা, বিপুল জনসংখ্যা, চীনকে টেক্কা দিয়ে দিয়েছি আমরা। আমাদের মানে ১৪০ কোটির এই দেশ, সেই দেশে এখন চাকরি নেই বলা হচ্ছে। সরকার বলছে যে আমি এতদিন যা কাজ করেছি, ট্রায়াল দেখিয়েছি, এই একটা ট্রেলার হয়েছে। এই ট্রেলারের পরে আসল কাজটা বাকি রয়েছে। তো আসল কাজটা নিশ্চয়ই এই বেকারত্ব দূর করা। সেটা কি সম্ভব? এখানে অনেকগুলো বিষয় উঠে আসছে, যেগুলো হুম, আপনার আমি একটু করে বলবো। প্রথমত, দেখুন, এই কোভিডের যে সময়টা, আমরা ভেবেছিলাম যে কোভিড হয়ে গেছে ২০২১-২২ সালে। তারপরে অর্থনীতি আবার ফিরে আসবে, আবার চাকরি ইত্যাদি ফিরে আসবে এবং আবার ইকোনমি, মানে অর্থনীতি আবার গ্রো করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোভিড এর কিন্তু যে ইমপ্যাক্ট, মানে কোভিড এর হওয়ার পরের যে অবস্থা, সেটাতে সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে হোয়াইট কলার জবস, যেগুলোর একটা চাকরির ব্যাপার ছিল, মানে অফিসে যাওয়া, চাকরি করা, সেই জায়গাটা কিন্তু অনেকটাই এখন বাড়ি থেকে কাজ করা, এবং বাড়ি থেকে কাজ করা আস্তে আস্তে সেগুলো কমিয়ে দেওয়া, সেটাকে টেকনোলজিতে ট্রান্সফার করা।
এই জিনিসগুলো কিন্তু কোভিডের আগে এতটা ছিল না। এইটা একটা বড় কোভিড পরবর্তী সময়ে চাকরি কর্মসংস্থানের ক্ষেত্রে হয়েছে এবং এই যে ওয়ার্ক ফ্রম হোমের যে একটা ব্যাপার শুরু হয়ে গেছে, এর ফলে হায়ার অ্যান্ড ফায়ার যেটা, যে আমি যাকে খুশি ফায়ার করতে পারছি, বলছি যে কাল থেকে আসতে হবে না চাকরিতে, সেটার জন্য আমাকে কিন্তু একটা চিঠিও হয়তো লিখতে হচ্ছে না। আমাকে এটা তাকে মেইল করে দিলেই হয়ে যাচ্ছে। তো এই একটা কোভিড পরবর্তী সমস্যা বিভিন্ন ক্ষেত্রে, এটা জার্নালিজমের ক্ষেত্রেও যেমন হয়েছে, এটা নানা হুম। ক্ষেত্রে হয়েছে যে চাকরি ছাড়ানোটা খুব সহজ হয়ে গেছে, যেটা আগে সহজ ছিল না। এবং এর মধ্যে আমি এটাও দেখছি যে আগে যে আপনার একটা, যেটা নিয়ে প্রণব বর্ধনও বলেছেন, একটা ইউনিয়ন ছিল। যে কোনো জায়গাতে যে কোনো সেক্টরে একটা ইউনিয়ন ছিল, তারা লড়তো যে না, এর চাকরি মানে রুজি রোজগার বন্ধ হলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, ফলে অত সহজে চাকরি আপনি কেড়ে নিতে পারবেন না। সেই জায়গাটাও কিন্তু এখন আর নেই, কারণ এই চাকরি খাওয়াটা খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, হুম। এই 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 একটা বিষয়। দ্বিতীয়ত, আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসছেন, সেটা হচ্ছে যে এত যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতী যারা গ্র্যাজুয়েট হচ্ছে, তারা চাকরির বাজারে কোনো তার দাম পাচ্ছে না, তার গ্র্যাজুয়েশনে, তার পড়াশোনা। সুতরাং তার পুরো পড়াশোনাটাই, এত বছরের পড়াশোনা ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন এর একটা কারণ, এবং এটা সরকারি তথ্য আমি বলছি, স্কিল ইন্ডিয়ার 2024-এর তথ্য যদি দেখেন, হুম। প্রায় 80% ইঞ্জিনিয়ার, 80% ইঞ্জিনিয়ার, তাদের নাকি ডিগ্রিটার কোনো গুরুত্বই নেই, কারণ তারা এমপ্লয়েবল নয়, তাদেরকেও চাকরি দেবে না, কারণ চাকরি করার মতো অবস্থায় তারা নেই। এখন এই জায়গাটা কেন হয়েছে? তার মানে কোথাও আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা গোড়ায় গলদ রয়ে গেছে, যে আমরা যে শিক্ষা প্রদান করেছি, আমি নিজেও শিক্ষক, সেই শিক্ষা প্রদানের মধ্যে মানে নিজের রুজি রোজগারের যে জায়গাটা, সেইটা আমরা হয়তো করতে পারিনি। কেন করতে আমি পারিনি? তার আমি নানা আ কারণ। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি শুধু একটা পয়েন্ট এখানে এড করব। আপনি বললেন এখন ওয়ার্ক ফ্রম হোম কালচার ভীষণভাবে জনপ্রিয় আফটার কোভিড। কিন্তু আমি প্রচুর এরকম জায়গায়ও যে সার্ভে রিপোর্ট গুলো আমরা পড়ি অ্যাজ এ জার্নালিস্ট, এগুলো আমাদের পড়তে হয়। তো সেগুলো পড়ার ফলে যেটা দেখছি যে যারা অফিসে যায়, those who are working from office, those who are not working from home, তারাও কিন্তু জব হারাচ্ছে। এবং ইনফোসিস বলুন বা আপনি মেটা বলুন বা আপনি টুইটার বলুন, এখন যেটা এক্স, সেখানকার এমপ্লয়িজ রাও কিন্তু তাদেরও জব লস হচ্ছে। কেন হচ্ছে? কেননা একদিনের নোটিসে তাদের বলা হচ্ছে তারা অফিসে আসছে বা আসছেও না, তাদের মেইল করা হচ্ছে অ্যান্ড দে আর ফায়ার্ড ফ্রম দ্য জব। তো এই যে কালচারটা হচ্ছে যে আমার একজনের সাথে একটা ডিসেন্সি, যে চাকরি যদি কাউকে নিতেও হয় সেটার জন্য একটা মিনিমাম পিরিয়ড আছে, বা একটা মানুষের উপর উপার্জনের উপর একটা গোটা ফ্যামিলি নির্ভর করে, তার বাচ্চা থাকতে পারে, তার পরিবারের অন্য কেউ ডিপেন্ডেন্ট থাকতে পারে, মা বাবা যে কেউ, তাদের মেডিক্লেম থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে। এই যে সিস্টেমটা ভারতবর্ষে চলে এসেছে যে আমি লোকজন নেব, হায়ার করব, এবং একটা এজ যদি হয়ে যায় আমি তাকে রাখবো না, বা এখন তো দেখা যাচ্ছে ইয়াং এজেও হায়ারিং হচ্ছে না, যারা আছে এক্সিস্টিং তাদেরকে ওয়ার্কলোড দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই রিপোর্ট গুলো আমার মনে হয় আপনিও জানেন যে যেখানে বার্ন আউট এমপ্লয়ার্স এর যে লিস্ট, সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ানসরা টপে। তো এইরকম একটা ওয়ার্ক কালচার যেটা আমরা ইন্ডিয়াতে দিচ্ছি, ইভেন আমাদের জব নেই, আমাদের ইয়াং জেনারেশন দে আর লুজিং জবস। এইরকম জায়গা থেকে কলকাতার কথা বোধহয় আমার না বললেই ভালো। কি বলবো? মানে গত ১০ বছরে কি চাকরি হলো, কি না হলো, এগুলো নিয়ে বলতে গেলে আবার তখন একটা অন্যরকম পজিশন চলে আসবে। বাট আমরা নিরপেক্ষ, আমরা কোনো পক্ষ নিয়ে কথা বলছি না। উই আর জাস্ট ফোকাসিং অন দ্য ইস্যু, দ্য প্রবলেম, অ্যান্ড আমরা এটাও করার চেষ্টা করছি, যে ফিগার আউট করার চেষ্টা করছি যে সমস্যাটার সমাধান কি, তাই তো? তো এইটা আপনি বলুন যে এইরকম একটা সিচুয়েশনে মানুষ করবে কি? এ রাজ্য থেকে সবাই চলে যাবে অন্য জায়গায়? নাকি যারা অন্য গোটা ভারতবর্ষের যে সিচুয়েশন, সেইরকম একটা জায়গায় কি করবে? মানে ভালো জব পেতে গেলে ওয়ার্ক লোড নিতে হবে ১৯ ঘন্টা ২০ ঘন্টা। ইনফোসিসের কর্ণধার তিনি বলছেন যে ৭২ ঘন্টা ৭০ ঘন্টা কাজ করুন। তার মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাও ছেড়ে দাও, পয়সাও ছেড়ে দাও, তোমার কোনো জব সিকিউরিটিও নেই। এটা কি হচ্ছে? ইভেন জবও নেই। তো এটার উপর সরকারের নিয়ন্ত্রণ কতটা জরুরি? আ খুবই জরুরি। কারণ দেখুন, চাকরি যদি না থাকে, মানে সমাজ ব্যবস্থায় যদি বেকারের সংখ্যাটা অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে তার একটা ফল আউট হচ্ছে, সেটা খুব খারাপ, যে ক্রিমিনালিটি বেড়ে যাবে। সেখানে নানা রকম খারাপ কাজ সমাজে হওয়ার সম্ভাবনা আছে।
আর এটা যদি সরকার না বুঝতে চায় তাহলে কিন্তু পরবর্তী সময়ে এটা একটা ভয়ঙ্কর আকার নিতে পারে। সুতরাং এটার একটা উপায় সরকার যেটা বার করেছে আমার মনে হয়, আমি জানি না, সেটা হচ্ছে যে একটা রোল ইকোনমি। যে ঠিক আছে, আমি হয়তো চাকরি নিতে পারলাম না, কিন্তু আমি এমন বাকি সব ব্যবস্থাগুলো করলাম যে কিছু তাদের ব্যবস্থা করে দিলাম, যেমন ফ্রি রেশন বা কিছু টাকা প্রত্যেক মাসে পরিবারের মহিলাদের দিলাম, বা এরকম কিছু জিনিস করলাম যাতে আমার ইকোনমিটা সাস্টেন করে। মানে আমি হয়তো মৃত্যুর অবস্থায় যাব না, কিন্তু আমি তার বেশি মানে আমি তার বেশি কিছু চাইলে সরকার সেটা আমাকে দিতে পারবে না, এরকম অচিরাংশ একটা অবস্থান। স্বাধীনতার এতগুলো বছর পর এটা কি কাঙ্ক্ষিত? মানে দেশে এতগুলো না, ছেলে মেয়ে জন্মাচ্ছে প্রতিদিন এবং তারপর তারা শিক্ষিতও হচ্ছে, পড়াশোনা করছে। আর কি মানে হাইলি এক্সপেন্সিভ আমাদের এডুকেশন। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আপনি যদি মানে আমার নিজের সন্তানকে আমি যদি পড়াতে চাই আমাকে এখন থেকে ভাবতে হবে যে আমাকে এট লিস্ট মানে মিনিমাম একটা গ্র্যাজুয়েশন লেভেলে কিছু ভালো কিছু পড়াতে গেলে ইভেন আমি যদি বিদেশে পাঠাতে চাই তো আমাকে অন্তত ৫০ লাখ টাকা হাতে রাখতে হবে। তো ইজ ইট পসিবল যার এখানে ভারতবর্ষে ইনকামই দেখা যাচ্ছে যে ২৫,০০০ এর কম মানে 90% লোক ২৫,০০০ এর কম ইনকাম করে। তাহলে কি করে এটা পসিবল? হ্যাঁ, এটা এটা কিন্তু একটা বড় বিষয়, এবং এটা আমি মানে এটার উদাহরণ আপনার পশ্চিমবঙ্গে পাবেন। সেটা হচ্ছে যে সরকারি যে স্কুল এবং কলেজ ছিল, যেখানে কম পয়সায় ছাত্রছাত্রীরা পড়তে পারতো, তার যে গুণগত মান সেটা কিন্তু পড়ে গেছে। এবং এর সুযোগ নিয়ে ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুল বা প্রাইভেট কলেজ তারা কিন্তু বেড়ে চলেছে, মানে প্রত্যেক দিনই বেড়ে চলেছে। তো সেটা এবং সরকারের এই, প্রশ্রয় না থাকলে কি হয়? না, সরকারের প্রশ্রয় তো প্রশ্রয় বলবো না, কিন্তু সরকার হয়তো এই দিকটায় দিচ্ছে না। কোনোভাবে মানে এই দিকটা তারা দেখেনি যে আমাদের যে স্কুলগুলো, পুরনো স্কুল বা পুরনো কলেজ যেগুলো ছিল, যেগুলো রেস্টোর করা যেত, যেগুলো হয়তো এখনো চেষ্টা করলে একটা কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়। এবং আমি বলছি এর কিন্তু উদাহরণ দিল্লি সরকার কিছুটা করেছে। তারা কিন্তু সরকারি স্কুলগুলোকে কিছুটা তার পুরোনো কোয়ালিটি ইংলিশ মিডিয়ামের মতো একটা ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার চেষ্টা হ্যাঁ, করেছে। ইভেন ইভেন সেটা ইভেন কতটা, হ্যাঁ, সেন্ট্রাল স্কুলগুলো যেগুলো সেখানেও কিন্তু হ্যাঁ, পড়াশোনার একটা মডেল তৈরি করা হচ্ছে। যেখানে হ্যাঁ, বাচ্চারা হ্যাঁ, পড়ছে এবং ফলে ইকোনমিক্যাল সিচুয়েশন তাদের যাই হোক মানে খুব গরিব বাড়ি থেকে এসে ছেলেমেয়েরাও কিন্তু পড়ার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এইটা তো আমাদের ছিল। আমরা আমি আমি আমরা হয়তো আপনিও আমরাও সরকারি কলেজেই পড়েছি এবং সেখানে খুব ভালো পড়াশোনা করেছি, যার জন্য হয়তো আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। সুতরাং সেই জায়গাটা কিন্তু এই বিগত বেশ কয়েক বছর, আমি আপামর ভারতবর্ষেই বলছি, এই সরকারি ব্যবস্থায় যে একটা ভালো শিক্ষা পাওয়া যেত, সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং সরকারের কিছুটা, কি বলবো, মানে না দেখার জন্য এটা হয়েছে, হয়তো তারা গুরুত্ব অন্যদিকে বেশি দিয়েছে, কিন্তু এই এডুকেশনের এই দিকটা, যে মানের দিকটায় তারা খুব একটা ফোকাস করেনি। তো সেইটা যদি, একটা উপায় হচ্ছে সেইটাকে রিভাইভ করা যদি যায়, হ্যাঁ, তাহলে এই গরিব ছেলেমেয়েরা যে পড়াশোনা করছে সেখান থেকে তারা হয়তো একটা চাকরির জায়গায় যেতে পারে, কিন্তু সেটা সম্ভব হবে অচিরাংশ কিনা আমাদের এখন আমি জানি হ্যাঁ। না। হ্যাঁ, অধিকাংশ আমাদের আমাদের জেনারেশন কেন মানে এখনকার জেনারেশনেও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সবার থাকে। সেটা করতে গিয়ে হয়তো অনেকের দেখা গেছে যে মেয়ে সাইকোলজি পড়তে ইচ্ছা তাকে পড়াচ্ছে জয়েন্ট মানে হুম, যাতে সে ডাক্তার হুম, হয়। এটা আমাদের টেনডেন্সি আছে। বিশেষ করে বাঙালি বাড়িতে এবং ভারতীয়দের মধ্যে এই টেনডেন্সি আছে। কিন্তু এখন পড়াশোনাটা যে জায়গায় যাচ্ছে এই মানে চাকরি না থাকার কারণটা আলোচনা করতে গিয়ে এটা অবশ্যই বলতে হবে যে যেটা আমি একটু আগেও বললাম যে এক্সপেনসিভ ভীষণ দামি, চড়া দামে শিক্ষা বিকোচ্ছে। সরকারি স্কুল, সরকারি কলেজ কি সাফিসিয়েন্ট আছে? শিক্ষার মান যেমন খারাপ হয়েছে, সেটাতে সরকারের যেমন নিশ্চয়ই একটা দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি অ্যাম আপনি আপনি একজন শিক্ষক। কিন্তু তা সত্ত্বেও বলছি, আমি আপনাকে পার্সোনালি জানি আপনি অন্য ধরনের শিক্ষক। কিন্তু এরকম শিক্ষকও আছে যে আমি সরকারি কলেজে বা সরকারি স্কুলে গ্রামে গঞ্জে সেখানে গরিব বাচ্চারা বা পিছিয়ে থাকা বাচ্চারা তারা আসছে, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে তাদের পড়াতে গিয়ে কোথায় যেন একটা অনীহা। মানে ছুটির বেল ঘন্টা কখন বাজবে আমি চলে যাব। পড়াশোনা করানোর সেই ইচ্ছেটাই নেই। কিন্তু সেই মহিলা বা সেই পুরুষটি, সেই শিক্ষকই যখন বাড়িতে আসছে, তার মেয়েকে খুব নামি কলকাতার বা দিল্লির বা বম্বের যেখানেই হোক, দেশের বা বিদেশের খুব নামি জায়গায় পড়াচ্ছে এবং তার প্রতি অ্যাটেনশন টা মানে ১০০% তো শুধু যে সরকারের দায়িত্ব থাকে তা নয়। সরকারের দায়িত্বের মধ্যে যেটা সবথেকে আগে পড়ে যে এই ভ্যাকেন্সি মানে সরকারি কলেজ,
সরকারি যে স্কুল সেখানে এবং সরকারি ক্ষেত্রে জব মানে যে কোনো গভর্নমেন্ট সেক্টরের জবে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে, ভরছে না, মানে খালি রয়েছে। আমাদের রাজ্যে পুরসভাতে প্রচুর পোস্ট খালি। আমাদের রাজ্যে শিক্ষকের অভাব। যদিও আমরা পার্ট টাইম টিচার দিই, তাহলে কি সরকার মাইনে দিতে পারছে না? কেন্দ্রের ক্ষেত্রেও সেই একই অবস্থা। বহু পোস্ট ফাঁকা কেন? সরকার নিচ্ছে না কেন? ইভেন এখন যে এই যে জবগুলো আপনি একটু একটু আগেই হোয়াইট কলার জবের কথা বলছিলেন, তার মানে কি এখন ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে জব মানেই আমি থার্ড পার্টি দিয়ে দেবো, মানে আমি ডিরেক্ট কাউকে নিচ্ছি না, আমি যাকে নিচ্ছি থার্ড পার্টি ভেন্ডারের থেকে নিয়ে নিচ্ছি, আমার কোনো লায়াবিলিটি থাকছে না, আমি পিএফ দেবো না, আমি গ্র্যাচুইটি দেবো না, আমার যখন ইচ্ছা আমি তোমাকে লে অফ করে দেবো, আমি তোমাকে কাঁচি করে দেবো এবং তুমি তোমার চাকরিটা হারাবে। অতএব আমার কোনো দায়িত্ব আমাকে নিতে হচ্ছে না। এগুলো আহ খুব বলতে পারি যে একেবারে প্রথম সারির যে কোম্পানি সেগুলো এই 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 ধারণায় বিশ্বাসী হচ্ছে এবং এই কালচারটা ইন্ডিয়াতে শুরু হয়ে গেছে। এটা কতটা ক্ষতিকর ইকোনমির জন্য এবং ভারতের যুবক যুবতী যাদের মেধা রয়েছে কিন্তু সুযোগ পাচ্ছে না। ভারতে প্রচুর গরিব মানুষ রয়েছে, প্রচুর গরিব যারা মানে আমরা বলি এখনো যে আমার বলতেও কষ্ট লাগছে যে দুটো ভারতবর্ষ ভারতের মধ্যে আছে, একটা রিচ, একটা বড় লোকের ভারত, একটা গরিবের ভারত। সেই সেই বিভেদ আমরা যতই বলি এখনো কিন্তু কাটেনি। তো সেই মানুষগুলো পড়বে কি করে তাহলে? হ্যাঁ, না এটা তো একটা বড় বিষয় এবং মানে আমি যেটা দেখছিলাম একটা ডেটা আমি দেখছিলাম যে মানে এই ফরমাল আর ইনফরমাল যে মানে সংগঠিত আর অসংগঠিত ক্ষেত্রে যে আহ, চাহিদা চাকরির, সেখানে অসংগঠিত ক্ষেত্রে যাদের শিক্ষাটা কম তারা কিন্তু অসংগঠিত ক্ষেত্রে চলে যেতে পারছে এবং তারা আপনার বিশেষ করে গ্রামের মানে রুরাল ইকোনমিতে এই অসংগঠিত ক্ষেত্রটা খুব কাজ করছে তাদের ক্ষেত্রে। কিন্তু যারা একটু শিক্ষিত, যেমন ধরুন কেরালাতে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট 30%, হুম। এবং মোস্ট অফ দেম আর গ্রাজুয়েট। তারা ওই অসংগঠিত ক্ষেত্রে চট করে যেতে পারছে না, বা যেটাকে বলা হয় যে নিজেই নিজের ব্যবসা করো, একটা চায়ের দোকান করো, এরকম অনেকে বলছে যে কিছু একটা করো। সেইটা কিন্তু তাদের পক্ষে করাটা কঠিন হচ্ছে, কারণ তাদের শিক্ষাটা একটা অন্তরায়, যে আমি এতখানি পড়াশোনা করে তারপরে যে আমাকে যদি এইসব করতে হয় তাহলে তো পড়াশোনাটাই কোনো প্রয়োজন থাকে না। সুতরাং একটা মানে চাহিদা যোগানের সমস্যা তৈরি হচ্ছে শিক্ষিত বেকার, এবং তারা কি চায়, হয়তো তারা একটা সরকারি চাকরি চাইছে, তারা সেটা পাচ্ছে না, কিন্তু তারা নিচে নেমে যে ইনফর্মাল যে জব আছে, যে কোথাও একটা ছোটখাটো চাকরি করবে বা কিছু করবে, সেইটাও তারা আহ, আহ, ভাবছে যে আরে একটু দেখি, আরো না, কিন্তু কিছুদিন কিন্তু বাদে দেখি। এখানে আমি একটু ডিফার করব। এই ই কমার্সের যুগে এখন মানুষের চাহিদাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য, মানে আমার হাতের কাছে সবকিছু আছে। আমার যদি আজকে মনে হয় যে আমি কোনো ভালো জামা কাপড় কিনবো, এবং আমি তো চাইবো, মানে আমার বাবা মা চাইবে যে আমার মেয়ে একটু ভালো করুক, আমি চাইবো আমার সন্তান আর একটু ভালো করুক, তার সন্তান চাইবে আরো একটু ভালো করুক। সবাই তো এগোতে চায়, পিছোতে তো কেউ চায় না। এবং সে যখন একটা টাকা খরচ করে চাকরি দিচ্ছে, মানে পড়ানো হচ্ছে, তখন তো একটা চাকরি সে চাইবে। ইউপিএসসি না হোক, আইপিএস আইএএস না হোক, আইআর না হোক, কিন্তু সে ধরো গভর্নমেন্ট সার্ভিস চাইতেই পারে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে এ রাজ্যে কিছু নেই এখন আর। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কোথায় গেল আমি জানি না। আমাদের ছোটবেলায় ছিল, আমরা বড়বেলায়ও সেখানে কার্ড করিয়েছি, ডাক একবারও পাইনি। এখন তো আর করাই না কেউ। তার মানে প্রাইভেট চাকরি যেতেই হবে যেখানে শোষণ চলবে রীতিমতো, মানে তোমাকে চাকরি দেব, তুমি হাইলি পেড হতে পারো, কিন্তু তারপর তোমার স্যালারিও কমিয়ে দিতে পারি। ওয়ার্ক কালচার মানে তুমি 19 ঘন্টা 20 ঘন্টা কাজ করো, তুমি বলতে পারবে না, তোমার কোনো ইউনিয়ন নেই, আবার বেশি ইউনিয়ন করলে আবার কাজ আটকে যাবে। তো মানুষ করবে কি তারা? হ্যাঁ, এইটাকে আমরা এই অর্থনীতিতে বলি গিগ ইকোনমি। এই গিগ ইকোনমি হচ্ছে আপনার যেখানে কাজের কোনো স্থায়িত্ব হুম নেই, হুম যেখানে হুম যে কোনো সময় আমাকে কাজ থেকে তাড়িয়ে দিতে পারে, এবং সে আমাকে তখন হুম অন্য কাজ দেখতে হবে। এবং আমি এরকম অনেক মানে ইয়াং ছেলেদের সাথে কথা বলি যে তারা হয়তো একটা জায়গায় ছিল আবার অন্য জায়গায় এসছে, এবং নানা সময় তাদেরকে চাকরি পরিবর্তন করতে হচ্ছে, চাকরির কোনো স্থায়িত্ব নেই। তো এখন এই জায়গাটা সরকারের একটু দেখা উচিত আমার মনে হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রাইভেট সেক্টরকে যদি পুরোপুরি ছেড়ে দেওয়া হয়, যে হুম আপনারা ঠিক করুন যে আপনারা কাকে রাখবেন কাকে রাখবেন না, তাহলে তো তারা এটাই করবে। তারা যেখানে প্রফিট নেই, যেখানে একজনকে রেখে তাদের লস হচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেবে। সুতরাং আমি প্রাইভেট সেক্টরকে যদি ছেড়ে দিই, যে ফ্রি মার্কেট করে দিই, যে আপনারা যা খুশি করতে পারেন, তাহলে কিন্তু এই এইরকমই একটা পরিস্থিতি তৈরি হয়।
এবং সেখানে সেটাই হচ্ছে। আহ, একজন অচিরাংশ আমি আপনাকে জাস্ট একটু আটকাবো। আমাদের এখানে একজন প্রশ্ন করেছেন যে আপনাকেই প্রশ্নটা করেছেন, গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি কমছে কেন? এটা আপনাকে জিজ্ঞেস করতে বলছেন। কেন কমছে এটা জানতে চাইছে। না, এটা সরকারের কিন্তু আমি যেহেতু আছি জানি যে সরকার একটা আহ, মানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনেক জায়গায় একটা পলিসি নিয়েছে যে সরকারি চাকরি সেটা কিন্তু কমাতে হবে, এবং সেটা হচ্ছে সরকারি চাকরির একটা অংশ যাবে হচ্ছে যারা আপনার একটা পার্টিকুলার কোটাতে বিলং করে তাদের জন্য, সেখানে অনেক সময় সরকার সেই তাদেরকে পাচ্ছে না। হ্যাঁ, তো সেই একটা সমস্যা আছে। আর দ্বিতীয়ত সরকার মানে আপনার এটা একটা সময় বাজেটেই ছিল যে প্রত্যেক বছর সরকার কিন্তু আস্তে আস্তে সরকারি চাকরি কমিয়ে দেবে, এবং এই সরকারি চাকরি কমানোর পেছনে নানা কারণ সরকার দেখিয়েছিল। সেটা হচ্ছে যে ওই স্থায়ী পার্মানেন্ট চাকরি, যেমন ধরুন পেনশন দেওয়া, মানে একবার সরকারি চাকরি পেলে এই যে সারা জীবনের মতো একটা মানে স্থায়ী ব্যাপার, সেইটা সরকারও চাইছে না। সরকারও কিন্তু আস্তে আস্তে না, ওই একটা একদম হ্যাঁ ইয়েতে চলে যেতে চাইছে যে আমি আমার বাজেটটাকে এমন ভাবে লায়াবিলিটি। করবো যেখানে চাকরি আমি কমিয়ে, এবং সরকার বলছে যে আমি নানা রকম সুযোগ সুবিধা করে দিচ্ছি, আপনি ব্যাংক থেকে টাকা নেবেন আমি করে দিচ্ছি, আপনি প্রাইভেট সেক্টর থেকে লোন নিন করে দিচ্ছি। কিন্তু সরকারি চাকরি যেখানে পেনশন আছে, এইটা বোধহয় আস্তে আস্তে সরকার একটা পদ্ধতি নিয়েছে কমানো। এটা কিন্তু এটা পলিসি, এটা এটা আমার মনে হয় এটা বোধহয় আহ, সরকারের মানে কোনো কোনো তার পলিসি মানে ফ্রেমওয়ার্কে আমি দেখেওছি। প্রাইভেটাইজেশন যদি হয়ে যায় তাহলে আর থাকবে কি? মানে আ আ যারা ছাপোষা বাঙালি বলুন বা ভারতীয় বলুন, তারা তো এটা সরকারি চাকরির জন্যই মানুষ মানুষ এত খেটে খুঁটে পড়াশোনা করবে, রাত জাগবে, নিজের মা-বাবারা সর্বস্ব দিয়ে ছেলেমেয়েকে পড়াবে। তার মানে একটা সরকারি চাকরি যদি পায় তার পেনশন থাকবে না, তার গ্র্যাচুইটি থাকবে না, তার তার মানে তার জব সিকিউরিটি থাকবে না, নিরাপত্তা থাকবে না। মানে আমরা সরকারি চাকরি পেতে চাই কেন? চাকরিটা পেলে আমি যখন চাকরি করার ক্ষমতায় থাকবো না, আমার যখন ক্ষমতা কমবে, আমার ফিজিক্যাল এফোর্ট আমি দিতে পারবো না, দৈহিক ক্ষমতা কমে যাবে, আমি যখন রিটায়ার করে যাব, তখন আমার একটা নিরাপত্তা থাকবে জীবনের। তার মানে কি বকলমে এটাই বলে দেয়া হচ্ছে, শুধু সরকারের ক্ষেত্রে বলবো না, প্রাইভেটের ক্ষেত্রেও ভারতবর্ষে এখন চাকরির বয়স সরকারি ক্ষেত্রে যাই থাকুক, বেসরকারি ক্ষেত্রে সেটা 40 হয়ে গেছে। 40 যখন তুমি পেরোলে তখন তুমি খুব হিট লিস্টে। যদি তোমার স্যালারি 1 লাখের উপরে হয় তাহলে জেনে রাখো যে প্রথম লে অফ এর লিস্টে তুমি থাকবে। কি বলে দেবে যে আপনি মানে ওভার আপনার ডিগ্রি রয়েছে, হ্যাঁ? মানে বেশি আপনার ডিগ্রি রয়েছে, আপনি এতটা কোয়ালিফাইড, ওভার কোয়ালিফিকেশন আমার চাই না। এখন ভারতবর্ষে নতুন একটা পোস্ট আমি LinkedIn এ মাঝে, মাঝে সার্চ করতে, করতে দেখি যে উই নিড ইন্টার্নস। আচ্ছা ইন্টার্নস কি ইন্টার্নস? না, ইন্টার্ন এর পোস্ট হচ্ছে সিনিয়র কপি এডিটর। আচ্ছা ইন্টার্ন যদি নাও তার সাথে সিনিয়র কপি এডিটর কি করে হতে পারে? ভারতবর্ষের বড় বড় কোম্পানি ইনফোসিসে দেখা যাচ্ছে যে আমরা ইন্টার্ন চাই, 6 মাসের এখানে কাজ করুন, 6 মাসের সুযোগ, কাজ করুন, দেখুন আপনার এটা হবে ওটা হবে। এই প্রলোভনে এই কোম্পানিগুলো যাচ্ছে কেন? অথচ এই কোম্পানিগুলোর গ্রোথ কারুর প্রতি বছর মানে দেখা যাচ্ছে যে 12,000 কোটি টাকা তাদের মানে আমি বলতে পারি সম্পত্তি। কারুর দেখা যাচ্ছে যে প্রতি বছরে তার 9% 8% করে টিসিএস এর পর্যন্ত গ্রোথ হচ্ছে। যাদের গ্রোথের পরিমাণ এত, তাদের এই লে অফেরই বা কি প্রয়োজন? বা তাদের এই ধরনের যে কালচারটা তারা তৈরি করছে, ওয়ার্ক কালচার, যে প্রচুর খাটাবো। তো আমি যাকে হায়ার করেছি তাকে আমি এত বার্ডেন দেবো যে সে তার প্রাইভেট এবং পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না। ইউ হ্যাভ টু টেক কল এনি টাইম। তোমার জব ডিউটি আওয়ার্স হচ্ছে 24/7, তুমি বলতে পারবে না। বাট অফিসিয়ালি ইট ইজ 8 আওয়ার্স। আবার ঠিক তেমনই তোমাকে যখন খুশি আমি ছাঁটাই করতে পারবো। আর আমি কি ভয় দেখাবো যে আমার হাতে ইন্টার্ন আছে। আই উইল হায়ার ইন্টার্ন। আমি এরকম প্রচুর মিডিয়া হাউসও জানি যারা শুধু ইন্টার্ন দিয়েই চলে। ইন্টার্ন নেয় ৪ মাস ৬ মাস, সেই ইন্টার্নের থেকে কাউকে দেখা গেল যে পার্মানেন্টও করে নিল। তার সেলারি কত? ৫,০০০ ৬,০০০। তাহলে মেধার সঙ্গে এই যে আপোস করা হচ্ছে, এতে যতক্ষণ সরকার না ইন্টারফেয়ার করবে ততক্ষণ এদের বাঁচাবে কে? মানে আমাদের বাঁচাবে কে? কি মনে হয়? না, না, এটা 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 একদমই ঠিক। এবং এই যে মেধার জায়গাটায় একটা অদ্ভুত রকম কার্টেলমেন্ট, মানে মেধাটাকে না বিকাশ করানো, তার হয়তো তার মধ্যে কিছু আছে সেটাকে কোম্পানি দেখছে না। এই একটা ধরুন যে কোনো কিছু করতে গেলে তার জন্য একটা সময় চাই। আমি একটা কোম্পানিকে যে আমার ভালো জিনিসগুলো দেব, তার জন্য তো আমাকে কোম্পানিতে অনেক বছর ধরে থাকতে হবে। কিন্তু কোম্পানির ওটাই ভয় যে আপনি যদি অনেক বছর ধরে থাকেন, তাহলে আপনি নানা দাবি দাওয়া করবেন, আপনি বলবেন আমাকে পার্মানেন্সি দিন, আপনি তখন পেনশনের ইয়ে করবেন, আপনি কোর্টে চলে যেতে পারেন।
এই ভয় আমি নিজেও জানি যে এখন আপনার যেসব কন্ট্রাক্ট হয় ওই 11 মাসের কন্ট্রাক্ট, কারণ 12 মাস হয়ে গেলে সেটা 1 বছর হয়ে যাচ্ছে। তখন তার নানা রকম অধিকার চলে আসছে। সে যদি কোর্টে চলে যায়। এই সবের জন্যে কিন্তু মানে কোম্পানিগুলো এখন চেষ্টা করছে ওরকম ইন্টার্ন নিয়ে ৬-৭ মাস করে তারপর তাকে সরিয়ে দিতে, যাতে সে পার্মানেন্সির দাবি না করতে পারে। এখন এইটা এটা কিন্তু চলতে থাকবে। এর কারণ হচ্ছে একটা সাপ্লাই ডিমান্ড প্রবলেম আছে তো। আমি একজন ইন্টার্নকে যদি সরিয়ে দিই, আমি জানি আরেকজন ইন্টার্ন পাবো। এবং ৬-৭ মাসে একজন ইন্টার্নের যে মানে মেন্টাল ক্যাপাসিটি সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না এজ আ কোম্পানি। কিন্তু আমি যতটুকু পাচ্ছি আমি অন্তত জানি যে একে আমাকে পার্মানেন্ট করতে হবে না, আমি আরেকটা নিয়ে নিলাম। এটা একটা পলিসি হিসেবেই অনেক মানে অধিকাংশ কোম্পানি নিয়েছে যে ৭-৮ মাস, বড়জোর ১১ মাস। তার বেশি নিলেই কিন্তু আমার বিপদ আছে, সেইজন্য আমি নেব না। তো এই জায়গায় তো অবশ্যই আমি বলব যে আমি সরকারের হ্যাঁ। একটা রোল থাকা উচিত। এবং বড়, আ বড় সায়েন্টিস্ট যারা বিদেশে হুম, চাকরি করতে গেছে অনেকে ভাবে কি যে দেশে এই অবস্থা আমরা বিদেশে যাই। আ আমার পরিচিত প্রচুর আছে বা যে রিপোর্ট গুলো আমরা পড়ি সেখানে দেখছি যে তারা চাকরি করতে যাচ্ছে সেখানেও জব সিকিউরিটি নেই। তারা ফিরে আসছে। কয়েকদিন আগে এএনআই কে একটা ইন্টারভিউতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, "এটা তো ট্রেলার। আমি এরপরে একটা বড় ধামাকা অপেক্ষা করছে" এবং তিনি ইলন মাস্ক নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে তার খুবই ভালো বন্ধুত্ব এবং আমি চাইবো যে আমার দেশের ছেলেরা অন্তত এখানে যখন ইনভেস্টমেন্ট হচ্ছে এবং এখানে যখন ফরেন কোম্পানি আসছে আমার দেশের ছেলেরা সেখানে চাকরি পাক। এটা আমি চাইবো। কিন্তু এই মুহূর্তে এক্স এর এমপ্লয়ি ভারতবর্ষে মাত্র ৮০ থেকে ৮১ জন। এই যদি সিচুয়েশন হয় তাহলে সরকারি নিয়ন্ত্রণটা মানে পদে, পদে আমরা অনুভব করছি যে সরকার এই কোম্পানিগুলোকে বলতে হবে। কিন্তু সরকার তো কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিচ্ছে। তাহলে এই কর্পোরেটদের নিয়ন্ত্রণ করার উপায়টা কি? না, এটা খুব কঠিন ব্যাপার। এবং এখানে আমাকে একটু বলতেই হচ্ছে। আমি অর্থনীতির ছাত্র বলেই বলছি যে, এই যে ধরুন যে বন্ডের ব্যাপারটা সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছিল। মানে হ্যাঁ, এটা তো হ্যাঁ। হচ্ছে যে আ মানে একেবারে প্রাইভেট কোম্পানি আ হুম, টাকা দেবে এবং এই যে ইলেকশন করতে আজকে ইলেকশন এত বিরাট খরচা। সেই খরচার একটা অংশ তো একটা প্রাইভেট কোম্পানি দেয়। বিভিন্ন প্রাইভেট কোম্পানি দেয়। হুম। এবারে এই জায়গাটা যদি মানে এরকমই হয়ে যায় যে আমি একটা সিনেমা করব, আমাকে তো স্পন্সরের দিকেই তাকিয়ে থাকতে হবে। সুতরাং পার্টিগুলোকে যদি ওই প্রাইভেট কোম্পানির স্পন্সরশিপ দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে তো তার দাবি দেওয়াগুলোও মানতে হবে। সেটা না মানলে তো আমি টাকাটা পাবো না। এটা ১ নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে একটা জিনিস আমাকে বলতে হবে আমরা যেটা নিয়ে একটু আলোচনা করছি এখন মানে অর্থনীতিতে, সেটা হচ্ছে একটা মনোপলি ক্যাপিটাল তৈরি হচ্ছে যেখানে আ কিছু শিল্পপতি তারাই অর্থনীতিটাকে কন্ট্রোল করছে। একটা যে কম্পিটিশন হবে বাজারে, হ্যাঁ? না, যেখানে একদম। অনেকগুলো কোম্পানি থাকবে, সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই শিল্পপতিরা এত ক্ষমতাবান হয়ে যাবে যে তারাই কিন্তু দেশ চালাবে। ইভেন তখন ইভেন ওই ইভেন সরকার ফরেন কোম্পানি হুম। যেগুলো সেই কোম্পানিগুলোও তারা একবার করে নিচ্ছে, তারা কিনে নিচ্ছে এবং সেখানেও তাদের আধিপত্য বিস্তার করছে। এই মনোপলি অর্থনীতির জন্য কতটা ভালো? না, এই মনোপলি অর্থনীতির কিন্তু আ আ মানে একটা বড় কারণ হচ্ছে সরকারি যে পলিসি, সেইটা যদি মানে এটাকে প্রমোট করে মনোপলি ক্যাপিটাল যেটা আমরা বলি, তাহলে কিন্তু আপনার হয়তো মনে থাকবে যে ওই ৭০ এর দশকে ২ টি মাত্র কোম্পানি ভারতবর্ষ চালাতো অনেকে বলতেন। তো সেই জায়গা থেকে 1991 এর যে লিবারালাইজেশন হয় ইকোনমি, সেখানে কিন্তু একটা ফ্রি ফর অল সবাই ব্যবসা করবে এরকম একটা ছিল। কিন্তু সেটা যদি আবার আমরা পুরনো ওই কয়েকটা কোম্পানি দিয়ে চালানোর চেষ্টা করি, যারা পার্টিকে টাকা দেবে এবং পার্টিও তাদেরকে নানাভাবে সাহায্য করবে। তাহলে কিন্তু আমি পার্টির বশংবদ হতে বাধ্য হব। অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। তখন কিন্তু এত বড় দেশের এত লোক যারা বেকার, তাদের কিন্তু অবস্থাটা আরো খারাপের দিকে যেতে পারে। এবং এই জায়গাটায় কিন্তু সরকারকে একটু সচেতন থাকতে হবে যে নিশ্চয়ই আমি বাইরে থেকে বা এই প্রাইভেট কোম্পানি গুলো থেকে টাকা নেব। কিন্তু তার জন্য এই নয় যে আমি আমার পলিসিটা এমন করে দিলাম যেটা মানুষের বিরুদ্ধে যায় এবং যেটা কোম্পানিগুলোকে প্রচুর মুনাফা করতে সাহায্য করে কিন্তু আমাদের যারা বেকার তাদের চাকরি তৈরি হয় না। এই জায়গাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা বেশ চিন্তার জায়গা। এখানে একজন যেটা লিখেছে যে গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি কেন কমছে? আপনি তার উত্তরও দিলেন। কিন্তু আ এই ভ্যাকেন্সি গুলো ভরার তো সরকারের সেটা কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন। মানে এখানে কোনো এগেইনস্ট বা ফর এর কথা তো আমরা বলছি না। আমরা একটা সমস্যার কথা বলছি এবং আমাদের দায়িত্ব একজন জার্নালিস্ট হিসেবে এবং আপনার একজন অর্থনীতিবিদ হিসেবে, অর্থনীতির শিক্ষক হিসেবে যে সরকারকে এটা জানানো যে
আমাদের মাধ্যমে আমার মনে হয় যদি 10% লোকও দেখে বা 2% লোকও দেখে, 1% ও দেখে, তাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছানো যে এই কাজগুলো আপনাকে করতে হবে। আপনার উপরেই আমরা ভরসা রাখছি, সেটা আপনি XYZ যেই নির্বাচিত হয়ে আসুন, কিন্তু আপনার উপরেই ভরসা রাখছি, সে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, আপনি যাই হন, কিন্তু আপনাকে এটা করতে হবে। কারণ এই দেশটা 140 কোটি মানুষের, এই দেশটা নির্দিষ্ট কিছু শিল্পপতিদের জন্য নয়, নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয়। সুতরাং এদের কথা ভাবতে হবে, কারণ এরাই আপনার ভোট ব্যাংক। দিনের শেষে এরাই ভোট দেয়, এরাই এদেশে থাকে। এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে, আমি আপনাকে যখন এই আলোচনাটার জন্য আমন্ত্রণ জানাই, আমি বলেছিলাম যে মানুষ এত গুরুগম্ভীর কথা বোঝে না। তারা সহজভাবে শুনতে চায়। এই মুহূর্তে যদি ভারতবর্ষের অনেকগুলো বড় সমস্যা থাকে, আমি যদি আজকে আমাদের আনএমপ্লয়মেন্ট নিয়েই বা বেকারত্ব নিয়েই যেহেতু সমস্যা আলোচনা, তো সেটা নিয়েই আলোচনা করব। এই মুহূর্তে চাকরি নেই, চাকরি চলে যাচ্ছে, ওয়ার্ক কালচার এবং সরকারি নিয়ন্ত্রণ প্রাইভেট চাকরির ক্ষেত্রে নেই। ইভেন সরকারি ভ্যাকেন্সি যেগুলো রয়েছে সেগুলো ফিল আপ করা হচ্ছে না। আর যদি ফিল আপ করা হচ্ছেও, সেটা থার্ড পার্টি রিক্রুটমেন্ট হচ্ছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে। তো এর থেকে যদি আমরা এই আমার খুব ছোট্ট একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সবে শুরু করেছি মেইনস্ট্রিম থেকে সরে এসে, সেই জায়গা থেকে আমি যদি সরকারকে কিছু রিকোয়েস্ট করতে চাই, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি, কারণ অর্থনীতির আমি কিছুই বুঝি না, সমস্যাগুলো বুঝি। লোকে বলবে এ তো হাউ হাউ করে খালি সমস্যা বলছে। সমাধানটা যদি আপনি একটু দেখিয়ে দেন সরকারকে। হ্যাঁ, সমাধান বলতে দেখুন আমি যেটুকু আ মানে বুঝি তাতে আ এই যে যারা পড়াশোনা করছে, তাদের পড়াশোনাটা যাতে চাকরিতে পরিণত হতে পারে, সেইটা সরকারকে দেখতে হবে। সুতরাং ১ম কাজ হচ্ছে যে কলেজগুলোর থেকে এই ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, সেই হুম, কলেজগুলোকে এমনভাবে আ পরিবর্তন করা, তাদের হুম, ইনফ্রাস্ট্রাকচার বলুন, তাদের শিক্ষক-শিক্ষিকা বলুন, যাতে তারা এমন শিক্ষা দিতে পারে যেখান থেকে চাকরি হয়। এইটা একটা। আর দ্বিতীয়ত সরকারকে এটা বুঝতে হবে যে আ এই চাকরিটা তো যদি প্রাইভেট কোম্পানির হাতে হয় তাহলে সমস্যা আছে অনেক, যেটা আমরা আলোচনা করলাম। সেজন্য হুম, সরকারকেও উদ্যোগ নিতে হবে যে চাকরি তারা কিভাবে তৈরি করতে পারে এবং সেই চাকরি যদি তাকে প্রফিট দেয়, সরকারকে প্রফিট দেয়, তাহলে তো সেটা ভালো। বরং যেমন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে একটা সময় আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট ছিল। সেই পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে হাতে গড়া কাজ শেখানো হতো, যেখান থেকে কিন্তু ওই পলিটেকনিক ইনস্টিটিউটেই তারা কাজ করে তারা আয় করত। আপনি যদি কাসিমবাজার পলিটেকনিকে যান, যেটা এশিয়ার ১ম পলিটেকনিক, সেখানে দেশলাইয়ের বাক্স এবং দেশলাই তৈরি হতো। সেখান থেকে সেই দেশলাইগুলো এক্সপোর্ট হতো এবং ওই শিশুরা যারা করতো তারা কিছুটা টাকা পেত। এখন সেই পলিটেকনিক আমি গেছিলাম, পলিটেকনিকে সব বন্ধ হয়ে গেছে। ছোট, ছোট নৌকা করতো, মানে যেগুলো যেত। সুতরাং এই পলিটেকনিক ইনস্টিটিউট গুলো সব বন্ধ। হ্যাঁ? তারপরে আমরা ভোকেশনাল স্কিল, স্কুলগুলোতে আগে ভোকেশনাল স্কিল বলে একটা ব্যাপার ছিল যেখানে না, হাতে গড়া কিভাবে অদিনবর কাজ আমি জাস্ট করতে হয়। ছোট্ট একটু আটকাবো যে হ্যাঁ, এগুলো কিন্তু সবই মুখের কথায় রয়েছে। মুখের কথা সবাই বলছে যে হ্যাঁ, আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা রাজ্য, কেন্দ্র সব বিভিন্ন জায়গায়। কিন্তু কাজের কাজ হচ্ছে না, সেটা কিন্তু দেখতে হবে। কারণ সত্যি কথা বলতে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তারা যখন ভাষণ দিচ্ছেন, তাদের যে ডায়ালগ বা তারা একটা রিপোর্ট নিচ্ছেন, সেই রিপোর্টের উপর একটা, এখন আমরা জানি ডিজিটাল যুগ, সেটা হয় স্ক্রিপ্টেড হচ্ছে বা টেলিপ্রম্পটারে থাকছে এবং পড়ছেন তারা। কারণ এটা ছাড়া উপায় নেই। আমাকে, আমি যেমন ডিজিটালি এগোচ্ছি, তাদেরও এগোতে হচ্ছে। কিন্তু একটা মানুষ বা দুটো মানুষ তো সবকিছু করতে পারে না। অতএব তাদের আন্ডারে যেটা আছে সুপারভিশন এবং মনিটরিং, আমরা এর আগেও বহু যুগ আগে একটা আলোচনা করেছিলাম, মনে আছে আপনার, ডেটা ব্যাংক। যে আমার ডেটা ব্যাংক গুলো ঠিকঠাক কাজ করছে কিনা। এটা দেখাটা তো খুব জরুরি। সেইদিকে যদি হ্যাঁ, আমার অনীহা থাকে, আমি স্ক্রিপ্টেড জিনিস পড়বো, অবশ্যই পড়তে হবে। কারণ আমি একটা মাথায় সবকিছু রাখতে পারবো না। আমিও মানুষ। আমি হিউম্যান কম্পিউটার নই। তো সুতরাং আ আমাকে সেগুলো পড়তে হবে। সেটা তারা বলছে, এগুলো নিয়ে বিরোধীরা কেউ চর্চা করেন। এটা কোনো দোষের বলে আমার মনে হয় না। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। কিন্তু যখন আমি সেই কাজগুলো কাউকে দিচ্ছি, সেখানে কাজগুলো কতটা হচ্ছে, কতটা হচ্ছে না, কতটা চুরি হচ্ছে, কেন হচ্ছে, সেটাকে যদি অনবরত আমি চাপা দিই এবং সমস্যাটা যদি
না ভিতরে ঢুকি সমস্যার, এবং বাইরে থেকে বলি এত হয়ে গেল, এটা ভোকেশনাল কোর্স আছে, আমার সরকারি স্কুলে এটা আছে ওটা আছে, অথচ আমি যে টিচার দিলাম তারা গিয়ে পড়াচ্ছে না, আর স্কুলগুলো অর্ধেক বন্ধ। গরম পড়লো কি পড়লো না, ছুটি, কখন যে সিলেবাস শেষ হচ্ছে আমি জানি না। অতএব একদল অশিক্ষিত আমি তৈরি করছি যারা টিপছাপ দিয়ে ভোটটা দেবে, আর দিনের শেষে এরাই থাকবে জনসংখ্যায়। তো জনসংখ্যা বাড়বে আর কি, আর কিছুই হবে না। তো ছোট্ট করে আপনি বলুন যে মানে আদৌ কি সম্ভব? আমার এটাই জানার যে আদৌ কি সম্ভব? একটা বিশাল না, বড় যজ্ঞ এটা। কিন্তু এটা কি সম্ভব? আল্টিমেটলি না এটা কি বোধহয় দেখুন কি পসিবল? হ্যাঁ, আমার আমার মনে হয় এটা অসম্ভব কিছু নয়। কারণ আমাদের মুশকিল হচ্ছে ন্যারেটিভটা পাল্টে গেছে। যেখানে আ আ শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সুন্দর করা যায় সেইটা এবং সেই স্ট্রাকচারটাও তো আছে। আপনার মন্ত্রী আছে, তার আন্ডারে সেক্রেটারি আছে, তার আন্ডারে ডিআই আছে। এই এই যে এতগুলো স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলো তার মানে কাজ করছে না ঠিকমতো। কোথাও একটা স্ট্রাকচারটাকে বাইপাস করে কিছু হচ্ছে। আপনার যদি স্ট্রাকচারকে আপনি ঠিকমতো ব্যবহার করেন এবং এখনো কিন্তু আমি বলব ব্রিটিশ স্ট্রাকচারই আমরা চলছি। সেই স্ট্রাকচারের যে পিরামিড, সেই পিরামিডটা আপনি ব্যবহার করুন। আপনাদের মন্ত্রী তো ডব্লিউবিসিএস অফিসার, আইএএস অফিসার, যিনি চিফ সেক্রেটারি। তো দে হ্যাভ, তারা তো একটা পড়াশোনা করে এসছে। তাকে আপনি যদি বলেন যে এই কাজগুলো করতে হবে, সে তার নিচের অধস্তনকে বলেন এবং এই যদি চ্যানেল ফ্রম টপ টু অ্যাবাভ যদি এই সিঙ্ক্রোনাইজেশন থাকে, আজকে ইনফরমেশনের যুগে সেটা অসম্ভব কিছু নয় যে আমি ইনফ্যাক্ট ক্যামেরা বসাতে পারি, স্যাটেলাইট ইউজ করতে পারি, আমি দেখতে পারি কোন স্কুলে কি হচ্ছে, কতজন ছাত্রছাত্রী এসছে। মনিটরিং ইজ নট আ প্রবলেম নাও। এই যে প্রাইভেট কোম্পানিতে আপনি যান, সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছে যে দেখছে কে কোথায় কাজ করছে। তো এটা স্কুলে কেন হবে না? টেকনোলজিকে ব্যবহার করুন। সুতরাং আমার যদি ন্যারেটিভ হয় অন্য অন্য জিনিস, রাজনীতি ইত্যাদি, তাহলে কোনোদিনই হবে না। আমার যদি ন্যারেটিভ আরেকটা হয় হচ্ছে যে যে আমি কিছু হুম, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট এর কথা বারবার বলা হচ্ছে যে এই এরাটা আমরা জানি যে এআই চলে এসেছে। আমাকে এখন কোন কিছু লিখতেও হবে না। আমি ChatGPT তে ফেলবো, লেখাটা হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি আমি একটু পলিশড ক্রাফটিং কিছু করতে চাই তখন আমার নিশ্চয়ই নিজস্ব দক্ষতা লাগবে। কিন্তু সেই দক্ষতাটাও বলছে মানে তুমি যদি চপ ভাজো সেই চপটা ভাজাতেও দক্ষতা তৈরি করো। তুমি যদি পাকোড়া বানাও সেই পাকোড়া বানাতেও তুমি দক্ষতা তৈরি করো, এবং আমি যদি সংবাদ পরিবেশন করি সেটাতেও একদম মানে at par আমাকে যেতে হবে। বা আপনি যদি অর্থনীতি নিয়ে পড়াশোনা করাচ্ছেন সেখানেও আপনাকে ওই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। মানে তুমি যেটা করছো সেটাই তুমি বেস্ট হবে। তো তার মানে সবাই ফার্স্ট হবে এটা তো হতে পারে না। সেকেন্ড, থার্ড বা তার উপরে এভারেজ স্টুডেন্টও থাকবে। কার কি স্কিল, কে কোন কাজটা পারবে আমাদের গোড়াতেই গলদ, অর্থাৎ কাউন্সেলিং করা। ছোট্ট থেকে বাচ্চাদের যে এর কোনটা কি হবে সেই অনুযায়ী আমি আমার নাগরিকদের তৈরি করব। আমার আগামী যারা সিটিজেন তাদের তৈরি করব। এবং কারোর যদি চাকরি দেখা গেল যে এর বোধহয় চাকরিতে ন্যাক নেই, এরা হাতের কাজে ভালো। তাহলে সে সোনার গয়না বানানো শিখবে বা সে অন্য কিছু শিখবে। এটা তো ছোট তো কিছু নেই। আমরা তো সোনার দোকানে গিয়েও সোনা হ্যাঁ, কিনি। সেখানেও তো হ্যাঁ, কারিগররা কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এটা না কতটা আমি জরুরি? হ্যাঁ, হুম, না, না এটা খুব জরুরি। আমি আপনাকে বলি, আমি আমেরিকায় পিএইচডি যখন করতে যাই, তখন হুম, আমার যে ছোট ঘর ছিল সেখানে একজন ভদ্রমহিলা এসে পরিষ্কার করতে আসেন। আমরা তাকে জ্যানিটর বলি। এখানে হুম। হয়তো সুইপার বলা হয়। তো আমি তাকে জিজ্ঞেস করি এবং তিনি একজন একেবারে ভদ্রমহিলা। আমি তাকে জিজ্ঞেস করি, "আপনি কি করছেন এই ইউনিভার্সিটিতে?" বলছে, "আমি নিউক্লিয়ার সায়েন্স নিয়ে পিএইচডি করছি।" কিন্তু আমার তো মানে যা পয়সা পাই হয় না, আমাকে এগুলো একটু করতে হয়। এবং আমি দেখছি স্টুডেন্টরা, মানে বিদেশে তো স্টুডেন্টরা মা-বাবার সাথে থাকতে পারে না। একটা না, স্কুলের পরে তাদের আলাদা থাকতে হয়। হুম। তারা কেউ খবরের কাগজ দিচ্ছে, কেউ দুধ দিচ্ছে বাড়িতে। কোনো কাজই ছোট নয়। এটা কিন্তু আমি বিদেশে দেখে এসেছি। সুতরাং আমাকে আ আমি সবসময় যে বড় অফিসার হব, নিশ্চয়ই 12 ফেইল এর যে এখন একটা ন্যারেটিভ চলছে। মনোজ, আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সবাই তো আর আইএএস অফিসার হতে পারবে না। সুতরাং আমি কি হতে পারি? আমার কোথায় আ আ মানে আ আ আমার প্রতিভা না, বিকশিত হতে পারে। কেউ আপনি ভালো গান বলছেন করে ঠিকই। হয়তো। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আমাদের দেশটা তো এত বছর পরাধীন ছিল। মানুষের না ডিএনএ এর মধ্যে একটা কোথাও একটা লেজিনেস, কোথাও এই করাপশন এর বিষয়, এবং তার উপর একটু দিশেহারা। যে গ্রামে গঞ্জের ছেলেমেয়েরা প্রচুর মানে শিক্ষিত ছেলেমেয়ে রয়েছে, মেধাবী রয়েছে। কিন্তু কি জায়গায় পড়বে? মানে গ্রামে যারা বলে যে আমি কোন লাইনে পড়বো? মানে অনেকেই আমার সঙ্গে দেখা হয় যখন, বা দিদি আমি কোন লাইনে পড়বো আমায় একটু বলে দাও। এবার এইটার দিশানির্দেশ কিছু ক্ষেত্রে আমার সাথে যাদের সম্পর্ক আছে আমরা করতে পারি। কিন্তু সরকারের একটা বড় দায়িত্ব রয়েছে। কেন্দ্র এবং রাজ্য প্রত্যেকেই যেখানে যে আছে। তো এই স্কিল ডেভেলপ করানো
এবং তার সঙ্গে কেরিয়ার কে কি বাঁচবে সেটা তো দরকার। হ্যাঁ, একেবারেই, একেবারেই এবং এটা স্কুল থেকেই করতে হবে। আমার স্কিল ডেভেলপমেন্টটা গ্র্যাজুয়েশন হয়ে গেলাম তারপরে আমি তা নয়। স্কুল থেকে যদি কেউ ভালো ফুটবল খেলে তাকে সেদিকে নিয়ে যাওয়া হোক। এটা মাস্টারমশাইদের যেমন দায়িত্ব, এটাই কিন্তু আমাদের দেশের যারা শিশুরা আছে তাদের এফিসিয়েন্সি, তাদের আউটপুট সবচেয়ে বেশি হবে যদি তাদের যে প্রতিভা সেটাকে বিকশিত করা যায় এবং তার জন্য স্কুলের রোলটা বড় বেশি। সুতরাং আমি শুধু ওই বাঁধাগতে যদি পড়াই তাহলে কিন্তু আমি ওই ক্লার্কই তৈরি করব। কিন্তু আমাকে ওইটা দেখতে হবে যে শিশুর মধ্যে হয়তো কোনো প্রতিভা লুকিয়ে আছে, সেটাকে আমি কিভাবে বের করতে পারি। যেমন কোনি ছবিটায় আপনি একটা উদাহরণ পাবেন যে সৌমিত্র দেখেছিল ওই সে ভালো সাঁতার কাটে এবং একজন মেয়ে সাঁতারুকে সে তুলে আনার চেষ্টা করেছিল। আমি জাস্ট বলছি যে এইটা যদি সব মাস্টারমশাই করেন এবং এটা যদি তাদের ট্রেনিং দেওয়া হয় যে আপনারা খুঁজুন এর মধ্যে কি আছে সেটা বের করা যায় কিনা, তাহলেই একটা বড় পরিবর্তন হবে। মানে আমি হয়তো এটা কিছুটা রোমান্টিসাইজ করছি কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালি মানে না, করলে খুব একদম, ভালো একদম। হয়। এটা হ্যাঁ, এটা এটা দীর্ঘমেয়াদী। কিন্তু আমি এবার হ্যাঁ, একদম শেষে চলে এসেছি। জাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করব। যে ১ম পর্বের ভোট মিটেছে। ফার্স্ট ফেজের ইলেকশন ভোটিং যে সিস্টেম সেটা হয়ে গেছে। এরপরে আরো কতগুলো ফেজ আছে। তারপর সরকারে আসবে সরকারে যেই আসুক XYZ একটু আগেই আমরা বলছিলাম, যেই আসুক সেই আসার পরে তার কাছে চ্যালেঞ্জ মানে সেই ম্যাজিক ওয়ান্ডটা কিন্তু তার দরকার যে ম্যাজিক ওয়ান্ড দিয়ে তাকে এই বেকারত্ব কমাতে হবে। অর্থনীতির শিক্ষক এবং অধ্যাপক হিসাবে আপনার তাকে কি সাজেশন থাকবে যে কিভাবে সে এটা করতে পারবে? আ আ আ আচ্ছা একটা প্রশ্ন এসছে আমি আসলে ওটা পড়তে গিয়ে আ একটু হলাম যে সরকার বারবার মহিলাদের ক্ষমতায়নের দাবি তুলে মহিলা ভোট ব্যাংকে পাখির চোখ করেছে। আ এখন এটা তো একটা অন্য ব্যাপার হয়ে না গেল। আমরা এটা অন্যদিন আলোচনা করব। আমরা কোন আ হ্যাঁ, মানে আ রাজনীতির মধ্যে যাব না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আম তো আমি আমার মনে হয় যে আমরা অর্থনীতিতে এখন যে পরিবর্তন দেখছি এই কোভিড পরবর্তী পরিবর্তন, সেই পরিবর্তনে আমাদের যে ছকে বাঁধা পড়াশোনা, সেই ছকে বাঁধা পড়াশোনা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আমি এটা আমার ছাত্রছাত্রীদের বলি। এবং এই ছকে বাঁধা পড়াশোনা থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো? আমি স্কুল কলেজে পারব না। কিন্তু এখন আমার একটা বড় জায়গা হচ্ছে ইন্টারনেট। সেখানে কিন্তু নানা রকম ডিজিটাল কোর্স, অপশনাল কোর্স দেওয়া থাকে বা করা যায়। যেগুলো থেকে আমি নিজেকে যেটা আমরা বলি আপস্কিল হুম, করা। হুম। নিজেকে কিন্তু কিছুটা অন্তত এগিয়ে নিয়ে যেতে পারি। সুতরাং আমি আ আ মানে ছাত্রছাত্রীদের কাছে বলব যে তারা টেকনোলজিকে ব্যবহার করে যদি তাদের বাড়িতে ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, অনেকের বাড়িতে এখন আছে। তো তারা যদি দেখে যে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিগ ডেটা অ্যানালিসিস না এখন এগুলো যেগুলো করতেও আ কিন্তু এগুলো করতে কিন্তু মানে কিছু, কিছু ফ্রি কোর্স অবশ্যই আছে। কিন্তু সবাই তো হুম। সব প্ল্যাটফর্মে গ্রামে গঞ্জের একেবারে প্রত্যন্ত না গ্রামের সেটা ছেলেমেয়েরা তাদের হ্যাঁ, পক্ষে তো সম্ভব সেটা নয়। তো সেটা সরকারকে হ্যাঁ, নিশ্চয়ই সেরকম একটা প্ল্যাটফর্ম খুলতে হবে যেখানে নিশ্চয়ই। ডিজিটালি অ্যাক্সেস করতে পারবে সবাই। এটা করতে খুব একটা খরচ লাগে বলে আমার মনে হয় না। না, একেবারেই না এবং এটা সরকার খুব ভালোভাবেই করতে পারে একটা ডিজিটাল ল্যাব। যদি প্রত্যেকটা গ্রামের স্কুলে একটা ডিজিটাল ল্যাব করে এবং সেখানে কিছুদিন ছাত্রছাত্রীদের যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখায়, সেগুলো থেকে একটু তাদের শিক্ষা দেয়। তাহলে কিন্তু ওদের মানসিকতাটা দেখুন মোবাইল তো আমরা ভাবতাম যে শুধু একটা সময় যে শিক্ষিত মানুষরা ইউজ করতে পারে। এখন তো মোবাইল সবাই ব্যবহার করে। সুতরাং টেকনোলজি যদি ফ্রেন্ডলি হয় তাহলে কিন্তু মানুষ সঙ্গে, সঙ্গে সেটা নিয়ে নেবে। তো এই জায়গাটা তৈরি করতে হবে এবং আমাদের স্কুলগুলো খুবই আ আধুনিক নয়। তারা অনেক পিছিয়ে আছে। তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই। এই জায়গাগুলোকে সরকারকে একটু না দেখতে অচিরাজ হবে আপনি যে আপনি অন্তত যেটা বলছেন হ্যাঁ। একেবারেই আমি সহমত হচ্ছি কিন্তু এটা দীর্ঘমেয়াদী প্রকল্প। যে হুম, হুম, সরকারে হুম। আসবে যেটা আমার শেষ প্রশ্ন ছিল আমি ওটা দিয়েই শেষ করব। যেই হুম, হুম, সরকারে হুম, হুম। আসুক তার কাছে চ্যালেঞ্জ অনেকগুলো আছে। কিন্তু সেই চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ কিন্তু অবশ্যই বেকারত্ব। বেকার যদি বেড়ে যায় তাহলে সরকার যে সরকারই আসুক সে পড়েও যেতে পারে। এর অভিজ্ঞতা আগেও আমরা দেখেছি। পেঁয়াজের দাম থেকে আরো বিভিন্ন বিষয় নিয়ে। তো আ এই জায়গাটায় কি করতে পারে সরকার? সরকারের কি করণীয় বা অপশনস কি আছে? মানে এখন বেকারত্ব এমন জায়গায় পৌঁছে গেছে এবং সেটা তরুণ প্রজন্ম। এটা যেকোনো অর্থনীতির জন্যও ভালো নয়। আপনি আরো ভালো বলতে পারবেন। তো সরকারের কাছে কোনো ম্যাজিক ব্যান্ড তো নেই। কি করতে পারে? না, সরকারের কাছে অপশন 1, 2, না 3 যদি সরকার আমি আপনাকে জিজ্ঞেস সরকারকে করি কি প্রথমত করতে পারে? হ্যাঁ। না সরকারেরকে প্রথমত যেটা করতে হবে সরকারের যে ভ্যাকেন্সি গুলো আছে স্কুল, কলেজে নানা জায়গায় আপনি হেলথ এর কথা বললেন, সেই ভ্যাকেন্সি গুলো সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তাহলে কিন্তু একটা চাঙ্ক অফ যারা গ্র্যাজুয়েটস যারা পড়াশোনা করেছে
তারা সরকারি চাকরিটা অন্তত কয়েকজন পাবে, যতটুকুই পাবে সেটা একটা ব্যাপার। দ্বিতীয়ত সরকারি যে ইনস্টিটিউশনস গুলো আছে, এই যে আমি বললাম পলিটেকনিক, এইগুলোকে খুব দ্রুত হারে যদি কিছুটা মডার্নাইজ করে সেখান থেকে একটা চাকরির বাজার তৈরি করতে পারে, সেইটা খুব ভালো হয়। আর তৃতীয় হচ্ছে যে যে কোম্পানিগুলো আসছে বা যে কোম্পানিগুলো এখন আছে তাদেরকে কোনোভাবে এই যে ট্যাক্সের ছাড় দিচ্ছে, এই ট্যাক্সের ছাড়ের মধ্যে একটা হতে পারে যে আপনি এই বছরে কত চাকরি দিয়েছেন। আপনি যদি বেশি চাকরি দিয়ে থাকেন তবেই আপনি ট্যাক্সের ছাড় পাবেন, তা নাহলে পাবেন না। এই কিছু পলিসি সরকারকে নিতে হবে খুব মানে আপনি দ্রুত বলছেন হারে। যে হ্যাঁ, পাবলিক যে বা প্রাইভেট যে অর্গানাইজেশন গুলো তাদের ক্ষেত্রে কোথাও একটা নিয়ন্ত্রণ তো রাখতেই হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং আমাদের এখানে হিউম্যান লেবার সবচেয়ে বেশি। সুতরাং ক্যাপিটাল ইনটেনসিভ, আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরটা দেখছিলাম। ম্যানুফ্যাকচারিং সেক্টরে এখন অনেকটাই ক্যাপিটাল ইনটেনসিভ হয়ে গেছে। মানে মেশিন মেড কনভার্সন হয়ে যাচ্ছে। সেখানে হিউম্যান অ্যাবসর্পশন হচ্ছে না। কিন্তু এটা যদি ভারতবর্ষে হয় তাহলে এত বেকার নিয়ে সমাজে চলা যাবে না। ফলে সরকারকে কোথাও একটা বলতেই হবে কোম্পানিগুলোকে যে ঠিক আছে, মানে একটা অংশ মেশিন থাক, কিন্তু লেবার দিয়েও আরেকটা অংশ করতে হবে। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বাংলাদেশ এখন সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন দ্য হুম, ওয়ার্ল্ড। হুম। তারা কিন্তু এটা দেখিয়েছে যে লেবারকে কিভাবে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায়। আমরা কেন পারছি না, সেইটা আমাদের এবং দেখতে এবং হবে। আমাদের দেশেও তো মানে মাইক্রো আর যেগুলো মানে ক্ষুদ্র শিল্প যেগুলো এবং যে হ্যান্ডিক্রাফট বা এই হ্যাঁ, সমস্ত জিনিস ইয়েস। এখানে এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট সব থেকে বেশি। হ্যাঁ, এবং এবং এই যে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যেগুলো আপনার ছোট ক্ষুদ্র শিল্প, কিন্তু সেগুলো কিন্তু 50% এর উপর বেশি এক্সপোর্ট ওই সেক্টর থেকে হয়। সেই জায়গাগুলোকে সরকারকে গুরুত্ব দিতে হবে এবং সেখান থেকে লেবার ইনটেনসিভ যে আউটপুট, সেটাতে অনেক চাকরি তৈরি হবে। এই এবং জায়গাটা এবং সরকারকে একটু দেখতে হবে। এবং যে মেট্রো সিটিজ গুলো রয়েছে সেই মেট্রো সিটিজ কেন্দ্রিকতা মানে যা হবে এই শহরে আসতে হবে, হয় দিল্লি আসতে হবে, নয় কলকাতা আসতে হবে, নয় মুম্বাই। এই মেট্রো সিটিতে না এসে ছোট ছোট সিটিতেও কিন্তু এমপ্লয়মেন্ট গড়ে তুলতে হবে। স্টিল সিটি দুর্গাপুরের কথা, আমি দুর্গাপুরের মেয়ে বলেই এই প্রশ্নটা অনেকে আমাকে বলে যে আমি একটু পার্সিয়াল হয়ে যাই যে প্রতিবারই এই কথাটা বলি। কিন্তু এই স্টিল সিটি গুলোর অবস্থাও কিন্তু ভালো নয়। কেননা যে ধরনের স্টিল ওখান থেকে পাওয়া যেত এখন তার ব্যবহার কমছে। কিন্তু এই ইন্ডাস্ট্রি গুলোর ওপরে একটা সিটি তৈরি রয়েছে। শুধুমাত্র দুর্গাপুর কেন, প্রচুর, প্রচুর রাউরকেল্লা এবং আরো বিভিন্ন জায়গায়। সেখানে যদি এই স্টিল ইন্ডাস্ট্রিটাই যদি মরে যায়, সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু একটা সিটি মরে যাবে। একটা শহর মরে যাবে। সেগুলোকেও সরকারকে ভাবতে হবে যে কিভাবে আমি এগুলো প্রাইভেটাইজ করে দিলাম, তারপর আমার দায় ঝেড়ে দিলাম। এটা করলেও কিন্তু হবে না এবং তার সঙ্গে, সঙ্গে ছোট সিটি থেকে মানুষকে আর বড় সিটিতে আসার দরকার নেই। গ্রাম থেকে শহরে আসার যে প্রবণতা, যার সঙ্গেই কথা বলি গ্রামের বাড়ি বিক্রি করে দিচ্ছে। এই কিছুদিন আগে একজনের সঙ্গে দেখা হলো, সে বলছে যে গ্রামে আর থাকা যাচ্ছে না কারণ গ্রামের লোকজন নেই। সন্ধ্যাবেলার পর থেকে কারোর বাড়িতে লাইট জ্বলে না। আমি বললাম, "কেন?" না, লাইট জ্বলে না তা কি করব? সবাই শহরে চলে গেছে এমপ্লয়মেন্ট এর জন্য। এখানে কি করবে? চাষবাস? কেউ চাষবাস করতে চাইছে না। ওটাকেও ছোট ভাবছে। তো চাষবাসকেও যে এআই দিয়ে কিছু করা যায় বা সেটাকেও মডার্নাইজড ওয়ে তে এটাকেও লোভনীয় করা যায় এবং সেটা এনকারেজ করা। আমি না, এটা তো আপনি হ্যাঁ, একদমই ঠিক হুম, বলেছেন। এটা আমরা ১ম পাঠ্য বলি যে যেকোনো উন্নত দেশে, যেমন ধরুন হুম। আমেরিকাতে, কতজন লোক কৃষির উপর নির্ভর করে? ২%। সেখানে ভারতবর্ষে এখনো প্রায় ৫০% লোক কৃষির উপর নির্ভরশীল। সুতরাং এইটা পাল্টাতে গেলে কৃষিকে আধুনিকভাবে তৈরি করতে হবে এবং তো সেইটা সেটা কিন্তু যতদিন অধিকাংশ এ রাজ্যে বোধহয় বেশি। কেননা আমি হরিয়ানার দিক দিয়ে যখন যাই দেখি যে ল্যান্ড রোভার থেকে শুরু করে কি না নেই তাদের বাড়িতে। ওরে বাবা! মানে বড়, বড় গাড়ি-ফাড়ি অথচ কৃষক তারা। কিন্তু এ না, না, রাজ্যের সিচুয়েশনটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা এটা এখানে ল্যান্ড রিফর্মস যেহেতু হয়েছে, এখানে জমি খুব ক্ষুদ্র। হরিয়ানায় যে চাষী তার অনেক বড় জমি। ফলে সেখানে সে নানা রকম টেকনোলজি এপ্লাই করছে। এখানে সেই জন্য আমার আরেকটা জায়গা, এখানে আপনি সেটা কিছুটা তুলেছিলেন। কোঅপারেটিভ এর যে সিস্টেমটা, যে হুম। অনেক চাষী একসাথে এসে তারা কিছু করার চেষ্টা করলো, সেইটাও সরকারকে দেখতে হবে কিভাবে করা যায়। কারণ কৃষি যতক্ষণ সারপ্লাস তৈরি না করছে, আপনি কিন্তু ইন্ডাস্ট্রিকে সাস্টেইন করাতে পারবেন না। হ্যাঁ, এটাও একটা বড় বিষয়।
একদমই। যাই হোক আপনি আপনার ব্যস্ত সময়ের থেকে আজকে আমাদের এই সময়টা দিলেন। তার জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকের এই আলোচনাটা এখানেই শেষ করছি। তবে অচিরাংশ আমাদের কথা দিয়েছে যে আমরা মাঝে, মাঝে এই বিষয়গুলোর উপর আলোচনা করব। ধ্রুবজ্যোতি দাশগুপ্ত খুব ভালো একটা প্রশ্ন করেছে মহিলাদের ক্ষমতায়নের উপর এবং এমপ্লয়মেন্ট এর উপর। তো এটা নিয়ে আমরা নিশ্চয়ই খুব ভালো একটা আলোচনার জায়গা। তো এখান থেকে আমি আমার একটা টপিক বেছে নিলাম যে এর পরের যে নেক্সট অর্থনীতি বিষয়ে টপিক আমরা আলোচনা করব সেখানে অবশ্যই মহিলাদের এমপ্লয়মেন্ট নিয়ে একটা বিষয় থাকবে। আমি নিজে মহিলা হিসাবে নিশ্চয়ই এটাকে প্রমোট করব এবং এটা আ দেখানোর, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর কি, কি বিষয়ে আপনারা শুনতে চান, দেখতে চান আমার কাছ থেকে সেটা আমার আ এই চ্যানেলের নিচে কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন এবং সেটার উপরে নিশ্চয়ই আমি চেষ্টা করব আ সময় দেওয়ার। যাই হোক, আজকের এই আলোচনাটা এখানেই শেষ করি। সরকারে যেই আসুক মিস্টার এক্স, মিস্টার ওয়াই এবং মিস্টার জেড, প্লিজ এই দেশটা ১৪০ কোটির দেশ। দেশের কথা ভাবুন। এই রাজ্যেও ১০ কোটির উপরে মানুষ রয়েছে। তাদের কথা ভাবুন। কারণ আ আমি শুধু যদি ওপরটা দেখি আর তলাটার কথা না ভাবি, মানে শুধু ওপরে ভোট ব্যাংক দেখছি, ভোট মেশিনারি দেখছি, এত কিছু নিয়ে ভাবছি কিন্তু মানুষের কথা ভাবলাম না। কিন্তু মনে রাখবেন জনতা জনার্দন। মানে জনতাই জনার্দন। তারাই আপনাকে ওঠাতে পারে, নামাতেও পারে। তাদের কথা যদি ভুলে যান, বেকারত্ব নিয়ে যদি না ভাবেন, তাহলে কিন্তু সেটা বুমেরাং হয়ে যেতে পারে। আমাদের আশা যে সরকারে যেই থাকুন, সেটা কেন্দ্র বা রাজ্য, আপনারা সবাই মিলে ভাববেন যে মানুষের খাওয়া, পড়া এবং ভালো থাকা এবং একটা তার সঙ্গে চাকরি পাওয়া বা একটা ব্যবসা করা, আয় করা সবথেকে বড়। সেটাতে সরকারের একটা অনেক, অনেক বড় দায়িত্ব রয়েছে। এই দায়িত্বর জন্যই আপনাদের এই আসনটা আমরা দিই। আমাদের জন্যেই এই আসনটা আপনারা পান। তো নিশ্চয়ই সেটা আপনারা মনে রাখবেন এবং আমাদের কথা ভাববেন। অনেক ধন্যবাদ অচিরাংশ আপনাকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।